নমস্কার। বাংলাদেশের নির্বাচন আর বাংলাদেশে এবার বিএনপির সরকার হতে চলেছে। ঠিকই ধরেছেন বা ঠিকই শুনছেন। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান তিনি হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী বাংলাদেশের। এবং বিএনপি আমি যখন পর্যন্ত এই ভিডিও করছি ততক্ষণ পর্যন্ত যেটা জানতে পারছি বিএনপি জোট তারা ১৮০ টি কেন্দ্রে জিতে গিয়েছে। জামাত ৬৯, বাকিরা ৭ টি। ফলত বোঝাই যাচ্ছে যে জামাতের ভরাডুবি হয়েছে এবং বিএনপির জয় নিশ্চিত। তারেক রহমান তিনিই হতে চলেছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে গতকাল ভোট হয়েছে ৪৭ দশমিক সামথিং ভোট পড়ে, মানে ধরুন ৪৮% এবং সেটা মেরে কেটে হয়তো শেষ পর্যন্ত ৫০% গিয়ে দাঁড়ায়। অর্থাৎ ৫০% মানুষ ভোট দেননি। প্রশ্ন ওঠে তাহলে কি এটা সত্যি গণতন্ত্রের জয়? বহু অংশে মানুষজন ভোট দেননি। আবার জেন জি বলে যারা পরিচিত সেই নতুন ভোটার বা এই বয়সী ছেলেমেয়েদের মধ্যে ভোট দেওয়ার একটা প্রবণতা দেখা গিয়েছে। তারা নতুন সরকার আনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিল। আমরা দেখেছিলাম যে শেখ হাসিনাকে সেদেশে যে জুলাই আন্দোলন হয় এবং সেই আন্দোলনের জেরে তারপরে অগাস্টে শেখ হাসিনাকে আ সেখান থেকে সরানো হয়। তারপর প্রায় দীর্ঘ ১৮ মাস ধরে মোহাম্মদ ইউনূসের সরকার চলে, অন্তর্বর্তী সরকার। মোহাম্মদ ইউনূস নোবেলজয়ী অর্থনীতিবিদ। আ তিনি ভোটের কথা ঘোষণা করেছিলেন এবং তার আমলেই ভোট হয়। অনেকেই মনে করেছিলেন যে ভোটটা আসলে প্রহসনে পরিণত হবে শেষমেশ। এবং আমরা দেখেছি শেখ হাসিনা তিনি এখন ভারতে রয়েছেন। ভারত থেকে তিনি তেমনই দাবিও করেছিলেন যে ভোটের নামে এখানে হচ্ছে বাংলাদেশে প্রহসন চলেছে। কারণ তাদের দলকে সে দেশের কোর্টের নির্দেশে আওয়ামী লীগকে এই ভোটের বাইরে রাখা হয়েছিল। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যদিও মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার বারবার শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বলেছে ভারত সরকারের কাছে, নয়াদিল্লিকে বলেছে, কিন্তু এখনো পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়নি। তারিক রহমান তিনি ভোটের কয়েক মাস আগেই বাংলাদেশে ফেরেন। তার বিরুদ্ধেও একাধিক অভিযোগ ছিল। সে কারণেই তিনি কার্যত দেশ ছেড়েছিলেন। তো সেই বিএনপি নেতা তারেক রহমান তিনি দেশে ফেরেন এবং ফিরেই কিন্তু ম্যাজিক করলেন। দুটি আসন থেকে তিনি জয়লাভ করেছেন। অনেকেই বলছেন যে তারিক রহমান যে নতুন পদ্ধতিতে প্রচার করেছেন আ এবং তার যে ফ্যামিলি কার্ড, কেউ বলছেন যে এ রাজ্যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইলকে তিনি কিছুটা নকল করেছেন প্রচারের সময়। এক জায়গায় মাইক নিয়ে আগে যেমনটা বাংলাদেশে দেখা যেত যে এক জায়গায় দাঁড়িয়ে প্রচার হচ্ছে, বা আমরা যদি ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে দেখি প্রচারের ধরন যেভাবে মাইক নিয়ে তিনি মঞ্চে মুভ করে অর্থাৎ হেঁটে এবং জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করে তিনি প্রচার করেছেন। ফ্যামিলি কার্ড যেটা লক্ষ্মীর ভান্ডারের আদলেই নাকি ফ্যামিলি কার্ড, সেটারও অনেকে কথা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু স্টাইল তারেক রহমান তিনি নকল করে বাংলাদেশে বাজিমাত করেছেন। আর বাংলাদেশ দেখিয়ে দিল যে তারা মৌলবাদীদের বিরুদ্ধে, সেখানকার সাধারণ মানুষ কিন্তু মৌলবাদীদের বিরুদ্ধে। এক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ, মানে একটা বিষয় না, অনেকগুলো প্রশ্ন রয়েছে যে মানে এই যে বিএনপির জয়, এই জয়ের ফলে শেখ হাসিনার ভবিষ্যৎ কি হবে জয়ের পরে? সরকার গঠনের পরে? মোহাম্মদ ইউনূস তিনিই বা কি করবেন? তিনি কি আবার বিদেশে চলে যাবেন? নাকি তাকে দেশে একটা সম্মানজনক পদে রেখে দেওয়া হবে? শোনা যাচ্ছে যে তাকে হয়তো রাষ্ট্রপতি করে দেওয়া হতে পারে এবং তাকে এমনভাবেই রাষ্ট্রপতি করা হবে যেমনটা আমাদের দেশের ভারতের রাষ্ট্রপতির as such কোনো ভূমিকা থাকে না। শুধুমাত্র ক্ষমতাসীন সরকার যেটা বলে দেয় তাতে সেই ফাইলটা পাঠায়, সেই ফাইলে সাইন করা। অর্থাৎ ক্ষমতাহীনভাবে রেখে দেওয়া হবে মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে, এমন একটা কথা শোনা যাচ্ছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে? কারণ শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ফলে ভারতের বিরুদ্ধে সেখানকার মানুষের একাংশের মধ্যে ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছে। এবং হালফিলের আমরা দেখেছি যে আইপিএল এ মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স নিয়েছিল এবং সেক্ষেত্রেও কিন্তু তাকে বিসিসিআই বলে যে তাকে ছেড়ে দিতে হবে। তো মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া হয় এবং তারপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ইনফ্যাক্ট বাংলাদেশের সরকার ক্রিকেট প্লেয়ারদেরকে এদেশে আসতে নিষেধ করলো। আইপিএল এর এই যে মুস্তাফিজুর রহমানকে সরানোর জের কিন্তু পড়ল টি-20 বিশ্বকাপে। বাংলাদেশ এলো না। তারা ভারতে খেলতে চাইছিল না নিরাপত্তার দোহাই দিয়ে।
শেষমেশ বিশ্বকাপ থেকেই তারা সরে গেল এবং তাদের পেছনে যারা কলকাঠি নাড়ছিল সেই পাকিস্তান, তারা কিন্তু বিশ্বকাপটা খেলছে, এমনকি ভারতের বিরুদ্ধে ম্যাচটাও খেলবে। এবার বিএনপি নেতা তারিক রহমান তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে পরে ভারতের সঙ্গে সম্পর্কটাকে কিভাবে নিয়ে যাবেন তিনি, কারণ মোহাম্মদ ইউনূসের সময় চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে বাংলাদেশের, এমনকি পাকিস্তানের সঙ্গেও ঘনিষ্ঠতা বেড়েছে। পাকিস্তান অনেক ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে, যদিও পাকিস্তানের নিজের দেশেরই যা তা অবস্থা, তারা কি সহযোগিতা করবে সেটা বাংলাদেশের ভেবে দেখা উচিত। চীনের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা বেড়েছে এবং চীনের সঙ্গে ভারতের সম্পর্ক বা পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক মোটামুটি গোটা বিশ্ব জানে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। যদিও ভারত চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে, সম্পর্ক ভালো করার চেষ্টাও করছে। এমতাবস্থায় ভারত বাংলাদেশের সম্পর্ক ঠিক কোন জায়গায় নিয়ে যেতে পারেন খালেদা জিয়ার পুত্র? দেখুন, এটা ঠিক বরাবরই দেখা গিয়েছে যে আওয়ামী লীগের সরকারের সঙ্গে ভারত সরকারের যে সম্পর্ক, বা আওয়ামী লীগ এক্ষেত্রে অনেকাংশেই তারা ইন্ডিয়া ফ্রেন্ডলি, বাট বিএনপি সরকারের যখন আসে তখন ভারতের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো থাকে না। কিন্তু এবার বিষয়টা অন্যরকম এবং আমরা দেখেছি যে খালেদা জিয়ার প্রয়াণে আমাদের দেশের বিদেশমন্ত্রী জয়শঙ্কর তিনি গিয়ে শ্রদ্ধা জানিয়ে এসেছিলেন। ফলত এই বিষয়গুলো কিন্তু কোথাও গিয়ে একটা মার্ক করে এবং তারেক রহমানকে ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন তার এই বিপুল জয়ের কারণে। ফলত মনে করা হচ্ছে যে ভারত বাংলাদেশের সম্পর্ক হয়তো অন্য খাতে এবার বইতে পারে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যেমন গুরুত্বপূর্ণ হচ্ছে একেবারে সীমান্তবর্তী রাজ্য, বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোর সাথে সম্পর্ক, বিশেষ করে এই বাংলার এপার বাংলা ওপার বাংলার সম্পর্ক একটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা জানি তিস্তার জল ছাড়া নিয়ে এক শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের কার্যত চুক্তিটা হয়েই যাচ্ছিল, কিন্তু সেক্ষেত্রে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে না, তিস্তায় যদি জল দেওয়া হয় বাংলাদেশকে তাহলে সমস্যায় পড়বে এ রাজ্যের মানুষ, উত্তরবঙ্গের মানুষজন সমস্যায় পড়বেন। ফলত তারেক রহমান আসার পরে দুই বাংলার সম্পর্ক ঠিক কোন জায়গায় বইবে, কোন খাতে বইবে, কোন নদ দিয়ে বইবে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং সাম্প্রতিক আমাদের দেশে যে এসআইআর প্রক্রিয়া চলছে তাতে বহু সংখ্যক বাংলাদেশি আমরা দেখেছি এসআইআর ঘোষণা পরে পরে বহু সংখ্যক মানুষজন তারা ওপার বাংলায় চলে গিয়েছে বর্ডার ক্রস করে এবং দুদেশের এই যে সীমানা, এই যে সীমান্ত জায়গাটা, সীমান্ত যেখানে দুদেশেরই সিকিউরিটি ফোর্স থাকে, মাঝে মাঝে আমরা শুনি যে এই বর্ডার সিকিউরিটি ফোর্সের মধ্যে বিবাদ হতেও কিন্তু দেখা গিয়েছে, তবুও সেই উত্তাপ কিছুটা কমেছে। তবে তারেক রহমান আসার পরে পরে দুদেশের দু রাজ্যে মানে দু দেশের এবং ভারত বা বাংলাদেশের পাশাপাশি দুই বাংলার সম্পর্ক কি আবার আগের মতো বইবে? আবারও কি পদ্মাপাড়ের বা পদ্মার ইলিশ এদেশে অ্যাভেলেবেল হবে? বাংলার মানুষজন খুব সহজেই পাবে পদ্মার ইলিশ? যদিও এবারও এসেছিল ইলিশ, যদিও তুলনায় কম এসেছিল। শেখ হাসিনা সে দেশে প্রধানমন্ত্রী থাকার সময় বাংলার সাথে তার যে সম্পর্ক ছিল সেটা এখন নেই এবং শেখ হাসিনাকে কি বাংলাদেশে এবার দিল্লি ছেড়ে দেবে, প্রত্যর্পণ করবে? যদিও সেটা এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো বক্তব্য নেই দিল্লির, বা আমি জানি না তারেক রহমান তিনি শপথ নেওয়ার পরে পরে বা তার আগে তিনিও পপুলার কিছু বক্তব্য রাখবেন কিনা। তবে একটা বিষয় বাংলাদেশের মানুষজন দেখিয়ে দিয়েছে যে তারা মৌলবাদের বিরুদ্ধে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তারেক রহমানের পদক্ষেপ যে সে দেশের যারা সংখ্যালঘুরা, যারা এই গত 18 মাসে প্রচুর আক্রমণের শিকার হচ্ছে, হেনস্থার শিকার হয়েছে, বিশেষ করে হিন্দু বৌদ্ধরা, তাদের নিয়ে তিনি কি ভাবছেন? আমরা দেখছিলাম কয়েকজন হিন্দু প্রার্থী তারাও জিতে গিয়েছে সে দেশের নির্বাচনে। ফলত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তারেক রহমানের পদক্ষেপ, তাদের উদ্দেশ্যে কোনো বার্তা তার থাকে কিনা। প্লাস হচ্ছে এই যে সার্জিস আলম তিনি হেরে গিয়েছেন, যিনি কিনা ভারতের 7 সিস্টার্স দখলের স্বপ্ন দেখেছিলেন এবং প্রচুর গরমাগরম বক্তব্য রেখেছিলেন এবং তাকে হারিয়ে দেওয়া, জামাতকে হারিয়ে দেওয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ কিন্তু দেখিয়ে দিয়েছে যে তারা মৌলবাদের বিরুদ্ধে। বাংলাদেশের এই ভোটের রেজাল্ট নিয়েই আমি কথা বলেছিলাম বিশিষ্ট তথ্যচিত্র নির্মাতা লেখক সৌমিত্র দস্তিদারের সঙ্গে।
তিনি ঠিক কিভাবে ব্যাখ্যা করছেন বাংলাদেশের এই জয়কে, শুনুন। দাদা নমস্কার, সুপ্রভাত। আমি যেটা জানতে চাইছি আপনার কাছ থেকে সেটা হচ্ছে বাংলাদেশে তো বিএনপির সরকারই হচ্ছে। এই ভোটকে, বাংলাদেশের এই ভোটকে আপনি কিভাবে দেখবেন? গণতন্ত্রের জয়? এখনো পর্যন্ত আমি যা খবর পেয়েছি যে বিএনপি জোট পেয়েছে 214টা আসলে। হ্যাঁ, হয়তো ঘোষণা বাকি আছে, কিন্তু হুম, আনঅফিসিয়ালি 214টা তারা পেয়েছে আর কি। হ্যাঁ, হুম, 210টা বিএনপি একক পেয়েছে, আর বাদ বাকিটা তো জোট সঙ্গীরা পেয়েছে আর কি। হুম, হ্যাঁ, যারা আর কি নূর আর একজন এই সমস্ত আন্দালিব পার্থ। আর তুই যে প্রশ্নটা করলি সেটা অবশ্যই গণতন্ত্রের জয়। দেখো, এটা অনেককে আমি বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে এটা বিএনপি জিতেছে, এটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক নিশ্চয়ই। এবং এখানে অনেক জিনিস হলো। এবার কিন্তু প্রশ্নটা ছিল, ধরো মুক্তিযুদ্ধ পক্ষের শক্তি জিতবে কি জিতবে না আর কি। হ্যাঁ, এই বিএনপি জেতাতে কিন্তু এটাও প্রমাণ হয়ে গেল যে মুক্তিযুদ্ধটাও কিন্তু কোনো একক দলের বা একক নেতার কোনো ভূমিকা ছিল না। মুক্তিযুদ্ধ ছিল আক্ষরিক অর্থে ৭১-এর মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ আর কি। হ্যাঁ, এবং সেই জনযুদ্ধ বা মুক্তিযুদ্ধের সপক্ষে সৈনিকরা জিতেছে এবার, এবং মানুষ তাদের ভোট দিয়েছে। এইটা একটা খুব বড় ব্যাপার। এবং তুমি যদি বিশ্লেষণ করো তাহলে খেয়াল করে দেখবে যে সেখানে কিন্তু গরিব মানুষের একটা গ্রামীণ গরিব, গ্রামীণ সর্বহারা, শহরের বস্তি, রিক্সাওয়ালা, মুখে মজদুর, এরা সবাই কিন্তু বিএনপিকে সমর্থন করেছে। বরং আওয়ামী লীগের একটা অংশ তারা কিন্তু জামাতকে ভোট দিয়েছে বলেই জামাত কিন্তু আজকে এত শক্তিশালী একটা ফিচার করে দাঁড়িয়েছে আর কি। হ্যাঁ, আর একটা হয়েছে যে যেটাকে বলা হতো, যেটা চিরাচরিত ভোট ব্যাংক আওয়ামী লীগের, যে ওখানকার ওখানকার মাইনরিটি, ও দেশের মাইনরিটি বা হিন্দুত্ব, হুম। হিন্দুদের যে সংখ্যালঘু সম্প্রদায়, তারা কিন্তু ধরো ঠেলে ভোট দিয়েছে কিন্তু বিএনপিকে আর কি। দাদা, মানে ৪৮% মতন ভোট পড়েছিল মেরেকের, আমি যদি ধরি 50%ও, তাহলেও 50% মানুষ ভোট দেয়নি বা বুথ পর্যন্ত আসেনি, তারপরেও বলবেন যে গণতন্ত্রের জয়? হ্যাঁ, ডেফিনেটলি। দেখো, প্রথম কথা হচ্ছে যে পোল নানান কারণেই কম হয়েছে বা কম হতে পারে। আর দ্বিতীয় হচ্ছে যতটা এই হাসিনা রেজিমের যে পোলগুলো সংখ্যা তোমরা দেখতে বা আমরাও বলতাম হয়তো, কিন্তু ওটা তো অনেকটাই ফুলিয়ে ফাঁপিয়ে বাড়িয়ে দেওয়া হতো। যেখানে ভোটই হতো না সেখানে তো ভোট ছাপ মারতে কোনো অসুবিধে নেই না। সুতরাং ওইটা আমি মনে করি না। এবং গ্রামের দিকে ভোট ভালোই হয়েছে, এবং একটা উৎসবের মেজাজ ছিল। এটা তো এখন সমস্ত মিডিয়ায় লিখছে, যারা হুম, হুম। মানে বাংলাদেশে সমালোচনা করেছে সেসব মিডিয়াও কিন্তু বলেছে এই প্রথম বহু বছর পরে যে একটা একটা উৎসবের মেজাজে মানুষ ভোট দিয়েছে আর কি, ভোট দিতে পেরেছে বলা যেতে পারে আর কি। তো সেটাই তো উল্লেখযোগ্য, সেটা গণতন্ত্রের প্রতিফলন না? যারা কোনোদিন ভোটই দেয়নি অন্তত বেশ কয়েক বছর ধরে, তাহলে অনেক তুমি দেখবে যে অনেক বৃদ্ধ মানুষ, অনেক সাধারণ নতুন ভোটার, প্রত্যেকে বলেছে। আমি সোশ্যাল মিডিয়ায় তুমি খুললে দেখবে কেউ 17 বছর পরে ভোট দিচ্ছে, কেউ 18 বছর পরে ভোট দিচ্ছে। তো ফলে সেই সেই যে একটা বড় টার্ন আউট হয়েছে, সেটা তো নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষে ভালো আর কি না? তারেক রহমানের এই এই জয়কে, এবং তিনি আহ, এলেন, দেখলেন আর জয় করলেন, কার্যত তো এমনটাই ঘটলো। এইটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? কি ম্যাজিক না, তিনি এটা ঘটালেন? দেখো, এটা নিশ্চিত একটা তার ক্যারিশমা একটা ভূমিকা নিয়েছে। বেগম জিয়া চলে যাওয়া একটা মানুষের মধ্যে একটা দুঃখের জায়গা তৈরি করেছে, এবং সব মিলিয়ে তার একটা ক্যারিসমেটিক ইমেজ। এবং তিনি যথেষ্ট ভালো বলেছেন অনেক মিটিং এ। তো আমি দেখছিলাম, শুনছিলাম, উনি যে স্টাইলটা নিয়েছে সেই স্টাইলটা খুবই ইম্পর্টেন্ট হয়ে দেখা দিয়েছে আর কি নির্বাচনের ক্ষেত্রে। কিন্তু দেখো, এটা তো ঠিকই যে দেখো বিএনপির শক্তি কিন্তু সাধারণ মানুষ। বিএনপিকে যারা, বিএনপি হচ্ছে ডানের বাম, বামের ডান। বিএনপি সেন্ট্রিস্ট দল। বিএনপি কিন্তু খুব জামাতের মতো বা আমাদের পুরনো বামদের মতো অত রেজিমেন্টেড নয়। ওটা একটা মাস পার্টি আর কি, কংগ্রেসের সঙ্গে তুলনা করা যেতে পারে আর কি। হুম, এখন সেই যে মাস পার্টির একটা আবেগ তো সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তুমি যদি আরেকটা জিনিস খেয়াল করো দেখবে ভেরি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে জামাত যেসব জায়গায় ভোট পেয়েছে, সাধারণত কিন্তু আমাদের যে সীমান্ত এলাকাগুলোতে জামাত কিন্তু ভোট পেয়েছে, পশ্চিমাঞ্চলে হুম। এবং ঢাকা শহরে। এবং ঢাকা শহরে যদি তুমি ভোটটা দেখো, সেখানে কিন্তু উচ্চবিত্তরা জামাতকে ভোট দিয়েছে। কিন্তু সাধারণ যে বস্তিবাসী, যে কাজের বাড়ি, কাজের যে যারা বাড়িতে কাজ করে, সে কাজের গরিব মাসিরা, গুরুব মানুষের। বুয়ারা, হ্যাঁ, তারা কিন্তু ঢেলে বিএনপিকে ভোট দিয়েছে।
গণতান্ত্রিক শক্তি তো এই জায়গাটা না, তুমি সর্বস্তরের মানুষকে বলতে পেরেছো যে দেখো আজকে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু বিপদ বাড়বে, ধর্মনিরপেক্ষ শক্তির পরাজয় করবে, মেয়েদের সত্যি কোণঠাসা হতে হবে আর কি। যে ভাষায় জামাত কথা বলেছে, যে ভাষায় শিবিরের ছেলেমেয়েরা কথা বলেছে, সেটা তো যথেষ্ট নিন্দাজনক। আর তারপরেও ধরো ফ্রান্স থেকে কোনো ইউটিউবার কি অমুক জায়গা থেকে ইউটিউবাররা যে নোংরা খেলাটা খেলে গেছেন দিনের পর দিন, তুমি কল্পনা করতে পারো? তুমি 3 মাস আগেও যে কল্পনা করা যাচ্ছিল না যে এত স্বতঃস্ফূর্ত ভাবে একটা ভোট হবে আর কি, এবং শান্তিপূর্ণ। তুমি দেখো হুম একটা হুম দুটো হুম ঘটনা দু ঘটেছে, একটা সেটা বিক্ষিপ্ত ঘটনা হ্যাঁ ঘটেছে। আমি বিএনপির একজন মারা গেছেন হুম খুলনাতে। এখন এরম জায়গায় তো ও, ও, আমি বলবো এটা তো নিশ্চয়ই এটা তো একটা অন্তত বার্তা দেওয়া হলো না। আমরা যখন এখন কথা বলছি দেখো নানান জায়গা থেকে আমাদের, এখন তো আমাদের আমাদের এখানেই ধরো রবীন্দ্রনাথ বরং বঙ্কিমচন্দ্রকে জড়িয়ে দেওয়া হচ্ছে। হুম কটা সোশ্যাল মিডিয়াতে আমাদের বুদ্ধিজীবীরা প্রতিবাদ করছেন বলো তো? হুম কোনো দেশে তুমি শোনোতে যে জাতীয় সঙ্গীতের আগে যে যত ভালোই গান হোক সেই গানটা আগে বাজানো হবে, তারপরে জাতীয় সঙ্গীত। হুম। দাদা একটা বিষয় তো এখানে গুরুত্বপূর্ণ, যে এই যে জামাতের ভরাডুবি, এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? ওই যে বললাম, ভরাডুবি মানে বাংলাদেশ সম্পর্কে আমার যেটুকু মূল্যায়ন, আমি তো বহুবার বলছি, আমি গ্রামের পর গ্রাম আমি দেখেছি, আমি বিভিন্ন জেলায় আমি খবর নিয়েছি প্রতিদিন। দেখো বাংলাদেশের বাঙালি মুসলমানও কিন্তু সবাই একেবারে খুব জঙ্গি হয়ে গেছে, এটা আমি 24 সালেও বিশ্বাস করিনি, আজকেও বিশ্বাস করিনি, মাঝখানেও বিশ্বাস করিনি। নিশ্চয়ই খারাপ লোক আছে, নিশ্চয়ই জঙ্গি আছে, নিশ্চয়ই হয়তো অত্যন্ত মৌলবাদী আছে, কিন্তু সাধারণ মানুষ নয়। সাধারণ মানুষ কিন্তু এখনো তুমি দেখবে বাংলাদেশের মানুষই কিন্তু তোমাকে ডাকা ডাকা মাত্র প্রথম কথা বলবে, ভালো আছেন ভাই? হ্যাঁ তুমি বলতে পারো এগুলো হয়তো লব্জ, এটাও তো অভ্যেস, কিন্তু এটাও তো শুনতেও তো ভালো লাগে না? তাদের আতিথেয়তার তুলনা হয় না। সে আতিথেয়তা কি চিট ধরেছে বলো গত কয়েক বছরে? মানে কিন্তু আমার যেটা বহুবার বলার চেষ্টা করছি, ইতিহাসে যে শেখ হাসিনাই একমাত্র গণতান্ত্রিক, এই যে ন্যারেটিভটা এখানে প্রচার হয় সেটা ঐতিহাসিক সত্য নয়। এটা একটা মৌলবাদের বিরুদ্ধে ভোট বলা যেতে পারে। নিশ্চিতভাবে এবার ভোটটা হয়েছে কি, তুমি দেখো সবচেয়ে বেশি ভোটে জিতেছেন ওই আমাদের ওই ফরিদপুরের আমাদের ফৈজু ভাই আর কি, হ্যাঁ। তিনি তো বরাবর বলে গেছেন যে আমরা মুক্তিযুদ্ধকে সমর্থন করি। কে মুক্তিযুদ্ধ ওখানে লড়েনি? বিএনপি তো, এটা তো ঘটনা, আমরা কোনোদিন সেভাবে বলিনি। এটা তো ঘটনা যে জিয়া তো প্রথম উই রিভোল্ট বলেছিলেন। এখন দেখো আমরা যারা এই এই কথাগুলো বলছি আমরা কি সব রাতারাতি অন্যরকম হয়ে যাচ্ছে তা না। আমি যেটা বলার চেষ্টা করছি, আমার একটা সিনেমাও আমি করেছি 36 স্টেট ভার্সেস, সেখানেও কিন্তু বলার চেষ্টা করছি এই ইতিহাসকে নতুন ভাবে দেখা হোক, ইতিহাসের পুনর্পাঠ দরকার। হুম। ভারত বাংলাদেশ সম্পর্ক কোন খাতে বইবে বলে মনে হয়? কারণ মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তী সরকারের সময় চীন পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হয়, বরং তুলনামূলকভাবে অবনতি হয় ভারতের সঙ্গে সম্পর্ক। সেক্ষেত্রে এই তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর কেমন হতে পারে বলে আপনার না ধারণা হচ্ছে? মনে হয় ভালো। এখন একটা, এখন দেখো যে কোনো কারণে হোক আওয়ামী লীগ নির্ভরতা ভারতে ছিল, হ্যাঁ এখনো নিশ্চয়ই হয়তো আছে, কিন্তু সেটা কাটবে আমার ধারণা হচ্ছে এই নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার পরে টরে। অলরেডি তো ধরো বেগম জিয়ার মৃত্যুর পরে ভারতীয় সংসদে আহ, শোক জানানো হয়েছে, ওখানেও তার মৃত্যুর পরে পরে পরেই জয়শঙ্কর গেছিলেন, যে তাকে এই হুম বার্তাটা তো ভারতও দিয়েছে। আর বিএনপির নেতারা তো সবসময় বলেছেন যে, আমার নিজের মনে আছে আমার ছবি সময়ও ধরো মির্জা ফখরুল সাহেব বলেছেন, আমরা তো প্রতিবেশীকে কখনো অগ্রাহ্য করতে পারি না, না। তবে দেখো সব দেশের ক্ষেত্রেই যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কোনো সার্বভৌমত্ব, একটা যে সার্বভৌমত্ব যারা ভালোবাসে আর কি, সার্বভৌম দেশ আর কি, তারা সবসময় চাইবে যে মর্যাদা দেওয়া আর কি। সেটা উভয়েরই দায়িত্ব, উভয়েরই শ্রদ্ধার এবং পারস্পরিক সৌহার্দ্য যাই বলো তুমি, সেটা যতক্ষণ বজায় থাকবে আমার মনে হয় আস্তে আস্তে তারা নতুন সরকারের সঙ্গে ভারত সরকার সম্পর্কে ও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। দাদা আপনার কাছে আমার শেষ প্রশ্ন। অনেকেই মনে করছেন যে বা বলছেন তারেক রহমান যেভাবে প্রচার করেছেন এবং তার যে কিছু ঘোষণা যেগুলো আহ, সে দেশের যুবক যুবতীদের যেটা খুব গুরুত্বপূর্ণ, যে চাকরি বা কর্মসংস্থান করা, ফ্যামিলি কার্ড
তারপর তিনি যেভাবে মঞ্চে ঘুরে ঘুরে প্রচার করেছেন, যেটা তার আগে কখনো হয়নি, হতো না। অনেকটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেকেই তুলনাটা আনছেন। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কারণ আমি তো একটু আগেই বললাম যে প্রথম কথা ঘোষণাগুলো ওনাকে আগেই একটি দফা যে ঘোষণা উনি করেছেন সেটা ডেফিনেটলি একটা বড় অংশের গরিব মানুষকে দিয়েছে। কেন বাংলাদেশের তো অর্থনীতিও তো রাতারাতি খুব পাল্টে যাবে তা তো না, কিন্তু একটা যদি চেষ্টা থাকে উনি যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে তার ২০% যদি উনি চেষ্টা করে থাকেন, করতে পারেন, তাহলে নিশ্চয়ই এটা ভালো। আর তুমি যেটা বলছো সেটা তো ঠিকই, সেটা এই যে আমি কিছুক্ষণ আগেই বললাম যে উনি মঞ্চে তুলে নিয়ে যাচ্ছেন কোনো রিক্সাওয়ালাকে, কি সাধারণ মানুষকে, কি কোনো কলেজের ছাত্রীকে। তো এই তো মানুষের মধ্যে আবেগ, এই বার্তা গেছে যে উনি আমাদের লোক আর কি। হুম। এটা ইলেকশনে খুব ভূমিকা নিয়েছে, গুরুত্বপূর্ণ ভূমিকাই নিয়েছে আর কি। তাহলে তুমি দেখো না জামাতে যারা সবচেয়ে বেশি মেয়েদের গালাগালি দিয়েছেন, তীব্র ভাষায় নিন্দে করেছেন, হ্যাঁ, তারা কিন্তু প্রত্যেকেই কম বেশি হেরে গেছে। হ্যাঁ, আমি জানি না আমিরের রেজাল্টটা নিয়েও এখনো বিতর্ক আছে, জামাতের যিনি আমির আর কি। জিতলেও সেটা একেবারে খানের পর দিয়ে হয়তো তীর চলে গেছে। কিন্তু পারোয়ারের মতো লোক খুলনা যেখানে জামাত ভালো রেজাল্ট করেছে সেখানে সে পরাজিত হয়েছে। জামাত একজন কৃষ্ণনন্দীকে দাঁড় করিয়েছেন হিন্দু ভোট পাবে বলে, সেখানেও কিন্তু তারা গোহারা ঝেড়েছে আর কি। সুতরাং সব মিলিয়ে যে জয়টা এসেছে সেই জয়টা স্বস্তির ব্যাপার এই কারণে, আনন্দের ব্যাপার এই কারণ যে যারা বলছিল যে বাংলাদেশ তালিবান হয়ে গেছে সেইটা মিথ্যে প্রমাণ হয়েছে। গণতন্ত্রের শক্তি, সাধারণ মানুষের শক্তি যে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার দিকেই আছে সেটা প্রমাণ হয়ে গেছে। এবং অবশ্যই যে আগামী দিনের বাংলাদেশ নিশ্চয়ই আশা করি ভালো থাকবেন। তারা যদি কোনো অন্যায় কাজ করেন, আমরা যারা এখান থেকে হয়তো এখন সমর্থন করছি, তারাও নিশ্চয়ই গঠনমূলক সমালোচনা বা বিরোধিতা করব। কিন্তু এই মুহূর্তের ছবিটা যা, সেই ছবিটা আমরা সবাই আশা করি যে উপমহাদেশে একটা ধর্মনিরপেক্ষ, জোট নিরপেক্ষ শক্তি আহ, মানে ইতিবাচক ভূমিকা নিক রাজনীতিতে, সমাজনীতিতে, অর্থনীতিতে আর কি। একদমই। অনেক ধন্যবাদ দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। ফলত বাংলাদেশের এই নির্বাচন দুদেশের সম্পর্ক, ভারত বাংলাদেশের সম্পর্ককে কোন খাতে নিয়ে যায় সেদিকে যেমন আমাদের নজর থাকবে, দু বাংলার অর্থাৎ এপার বাংলা ওপার বাংলার সম্পর্কে আহ, মানে কতটা বরফ গলে বা সম্পর্ক কি আবার আগের মতো হয়, সেটাও কিন্তু একটা নজরে রাখার বিষয়। দেখা যাক। এই ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। থ্যাংক ইউ।